আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা নিজেকে ভারতের দালাল প্রমাণ করেছেন, বলছেন নেওয়াজ মাহমুদ। এদিকে কেমন হবে আগামী নির্বাচন, জানাবো যে শর্তে জামিন পেলেন পি.কে হালদার। এবং সর্বশেষ জানাবো উপদেষ্টার মৃত্যু, বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন ডক্টর ইউনূস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা নিজেকে ভারতের দালাল প্রমাণ করেছেন, বলছেন নেওয়াজ মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপির অব্যাহত আন্দোলন সংগ্রাম ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে প্রমাণ করেছেন যে তিনি ভারতের উৎকৃষ্ট দালাল। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলী নেওয়াজ বলেন, শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তিনি লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ছাত্র আন্দোলন অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছেন তিনি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার পতন হলো, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এলাকায় আসতে পারেনি, প্রতিটি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি, দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে। শেখ হাসিনা শত শত নেতা কর্মীকে হত্যা ও গুম করেছেন বলে দাবি করেন তিনি। কেমন হবে আগামী নির্বাচন? গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নিরপেক্ষ নির্বাচন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিগত রাজনৈতিক সরকারগুলো নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল। স্বাধীনতা উত্তরকালে কোনো রাজনৈতিক সরকারই জাতীয় নির্বাচনকে সুষ্ঠু হতে দেয়নি। সামগ্রিকভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে তারা নির্বাচনকে সূক্ষ্ম ও স্থূল উভয় প্রকার হস্তক্ষেপ করতে দ্বিধা করেনি। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো সোচ্চার হয়, কিন্তু তারই আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অগ্রাহ্য করে ক্ষমতায় গেল। নির্বাচনকে প্রভাবিত বা নির্বাচন সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ একটা টেক্সট বুক এক্সপ্রেস এক্সাম্পল। কতভাবে নির্বাচনকে প্রভাবিত করা যায় তা এদেশের রাজনৈতিক দলগুলোর চেয়ে ভালো কেউ জানে না। আমরা ধারণা বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো রাশিয়া, চিলি, ফিলিপাইন, উগান্ডা, তুরস্কের নির্বাচন জালিয়াতির বিভিন্ন পন্থাকে অনুসরণ করে ঘনিষ্ঠভাবে। ভালো কিছু নিতে রাজনৈতিক সরকারগুলোর সাংঘর্ষিক অনাগ্রহ। জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র মেরামতের যে প্রত্যয় নিয়েছিল তা অনুযায়ী নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো অন্যতম প্রাধান্য হওয়া উচিত। কিন্তু সেই লক্ষ্যে এই সরকার কতটুকু আগালো তার নিমিত্তে এই আলোচনা। এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত আইনের চেয়ে বেশি বোঝা দরকার বর্তমান সরকারের এই ক্ষেত্রে পলিসি কি। কোনো সন্দেহ নেই, নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনটি যা ২০২২ সালে তৈরি করা ছিল তা যথেষ্ট ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। উক্ত আইনে নির্বাচন কমিশনারদের নিয়োগের যোগ্যতা ও সম্যক পদ্ধতি সম্পর্কে তেমন কিছুই আলোকপাত করা নেই, যার কারণে অযোগ্য বা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের এমন কমিশনে আসার সুযোগ আছে। কোনো সন্দেহ নেই যে যোগ্য ব্যক্তি আর উপযুক্ত পরিবেশ বা প্রভাবমুক্ত পেশাগত অবস্থা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন সম্ভব না। নির্বাচন কমিশন নিয়োগের আইন সংশোধন না করে, কমিশনারদের যোগ্যতা ও পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ না করে হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার মাধ্যমে জনমনে আশঙ্কা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কতটা পরাগম্য হবে। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন আয়োজনটা কতটা পরাঙ্গম হবে। এখানে সদ্য নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার কেমন হলো তার চেয়ে গুরুত্বপূর্ণ মূল বিষয় হচ্ছে কমিশনার নিয়োগের পদ্ধতি আরো বেশি জনসম্পৃক্ত হওয়া দরকার ছিল কর্তৃত্ববাদী সরকারের থেকে মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিভাবে স্বাধীনতা নির্বাচন কমিশন গঠন করা যায় সে বিষয়গুলো যথেষ্ট বিবেচনায় রাখা। যদি বর্তমান নির্বাচন কমিশনার নিয়োগের আইন সংশোধন করা হয়, সেক্ষেত্রে এই নিয়োগ প্রাপ্ত কমিশনের স্ট্যাটাস কি হবে, এটা একটা শুধু আইনি প্রশ্ন নয়, বরং এর সাথে জনবিচ্ছিন্ন এমন নিয়োগের বৈধতারও প্রশ্ন থেকে যায়। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশনারদের যথেষ্ট জনবল বা অবকাঠামোর অভাব। বর্তমানে প্রায় ১৮ কোটি লোকের মধ্যে প্রায় ১৩ কোটি ভোটার। এত বড় ভোটার সংখ্যা নিয়ে একদিনে নির্বাচন করা প্রায় অসম্ভব। তাই সুশাসনের জন্য যেমন দরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তেমনি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার রাষ্ট্রকে কতগুলো প্রাদেশিক ইউনিটে ভাগ করা দরকার। নির্বাচন কমিশনের জনবল ঘাটতি রেখে সরাসরি নির্বাহী বিভাগের লোককে সাময়িকভাবে নিয়োজিত করে নিরপেক্ষ নির্বাচন করা দুরূহ। সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে তার মধ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে এনে জাতীয় নির্বাচনকে বিকেন্দ্রীকরণ করা দরকার। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও পেশাদার জনবল ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন পরিচালনার জন্য জনবলের পাশাপাশি দরকার সুনামধন্য জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন
পর্যবেক্ষণের সুযোগ দেওয়া ও মিডিয়াকে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সুযোগ দেওয়া। নির্বাচনের কার্যক্রম যত বেশি জনগণের, সাংবাদিকদের ও পেশাদার পর্যবেক্ষকদের নজর থাকবে, তত বেশি নির্বাচনের জবাবদিহিতা নিশ্চিত হবে। কিন্তু পক্ষপাতদুষ্ট মিডিয়া বা লোক দেখানো আপেশাদার পর্যবেক্ষকদের দিয়ে শুধু আগের মতো তামাশা নির্বাচন ছাড়া আরো ইনক্লুসিভ বা সকল বৃহত্তর দলকে নিয়ে জাতীয় নির্বাচন বাংলাদেশে বহুদিন দেখেনি। নির্বাচনকে মাথায় রেখে নির্বাচন বিভিন্ন দলের রেজিস্ট্রেশন বাতিল করা এদেশের এক পুরনো খেলা। কোন দলের কেউ যদি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়, তখন তাদেরকে দেশের আইনের বিচার করে সর্বোচ্চ শাস্তির বিচার নিশ্চিত করা উচিত। কিন্তু দলের নেতৃত্বদের অপরাধ বা দুর্নীতির দায়ে পুরো দলের নিবন্ধন বাতিল করার মধ্যে কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই। সে দলকে নৈতিকভাবে নিঃশেষ হতে দেওয়া সমীচীন। আবার একইভাবে শুধু নিয়ম রক্ষার নির্বাচনের জন্য রাবার স্টাম্প মার্কা দলগুলো দিয়ে নির্বাচনে অংশ নিয়ে নেওয়া নির্বাচনের স্পিডটাকে নষ্ট করে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাণীধানযোগ্য নির্বাচন কমিশন তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। তারা তাদের নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি সহ অন্যান্য সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য সরকারকে পুনঃ সুপারিশ করে এই সাংবিধানিক কাউন্সিল এমনভাবে গঠিত যে সেখানে সরকার, বিরোধী দলীয় ও অন্যান্য সংসদ সদস্যরা এই বাড়তি থাকে। এটা একটা ব্যালেন্সড বডি, যেটা চাইলেই সরকার প্রভাবিত করতে পারে না। সাংবিধানিকভাবে এমন একটা ইনক্লুসিভ কাউন্সিল গঠন করা বাংলাদেশের আবশ্যক, যেন সেখানে জনমতের প্রতিফলন ঘটে ও একটি সাময়িক আইনি কাঠামো তৈরি করা যায়, যার অবশ্যই ন্যায্যতা ও বৈধতা থাকবে। অতীতের সরকারের মতো লোক দেখানো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। তাই শুধুমাত্র কমিশন নিয়োগের আইনেই সংশোধন করা যথেষ্ট নয়। সাংবিধানিকভাবে বেশ কিছু বিষয়ে পরিবর্তন ছাড়া ক্রেডিবল বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে শর্তে জামিন পেলেন পি.কে. হালদার। বাংলাদেশের থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারের অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে তিনজন জামিন পেয়েছেন। কলকাতার ব্যাংকশাল আদালতে অন্য দুজন হলেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। শুক্রবার তাদের জামিন দেওয়া হয়। প্রত্যেকে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি.কে. হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি.কে. হালদারকে জামিন দিয়েছেন বিচারক। এদিকে এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছিলেন পি.কে. হালদারের ভাই প্রসেন হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে পি.কে. হালদার সহ 6 জনকে গ্রেপ্তার করে ইভি। এরপর থেকে দেশটিতে কারাবন্দী ছিলেন তারা। অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতি বিরোধে আইনে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। উপদেষ্টার মৃত্যু, বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন ডক্টর ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। এক শোকাবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী। তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2008 সাল থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার কয়েক দশক ব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। দর্শক, এই ছিল এখন সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।